একজন পাকিস্তানি পেল 2024-এর ভারতরত্ন। এল কে আদবানি কিন্তু পাকিস্তানি। এল কে আদবানি ছিলেন স্বামী বিবেকানন্দের ভক্ত। বাট আপনি কি জানেন তিনি হিন্দি বলতে পারতেন না, হিন্দি পড়তেও পারতেন না। তিনি শুধুমাত্র ইংলিশ আর সিন্ধি এই দুটো ভাষাতেই কথা বলতেন। একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে বিবেকানন্দের বই পড়েই তার দেশাত্মবোধের যে সঞ্চারটা সেটা সেখান থেকে সে উদ্বুদ্ধ হয় এবং তারপরে তার আস্তে আস্তে আরএসএস এর দিকে পদার্পণ। এবং 20 বছর বয়সের পরে আরএসএস এ জয়েন করেছিল 14 বছর, তারপরে আস্তে আস্তে হিন্দি ভাষাটা তার রপ্ত হয় এবং আজও তিনি কিন্তু খুব সুন্দরভাবে হিন্দি, ইংলিশ, সিন্ধি তিনটে ভাষাতেই কিন্তু কথা বলতে পারেন। মাথায় রাখবেন, বাঙালি হিসাবে গর্ববোধ করি আমরা যে ভারতরত্ন যে পাচ্ছে তার ইন্সপিরেশন কিন্তু কোনো সময় বা তার জীবন শুরুই হয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দের আদর্শে, স্বামী বিবেকানন্দের বই পড়ে। বিজেপির থেকে এল কে আদবানির দূরত্ব বৃদ্ধির জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে লোকসভা ইলেকশনকে সামনে রেখেই এল কে আদবানিকে কিন্তু ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হলো। ভিডিওটি শুরু করছি বন্ধুরা। এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন লাল কৃষ্ণ আদবানি। জীবনের সফরটা কিন্তু এতটা সহজ ছিল না, বলতে পারা যায় যে খালি সহজ নয়, তিনি কঠিন পথ বেছেছিলেন। রাজনৈতিক জীবন লালকৃষ্ণ আদবানি কি করে বিজেপির অন্যতম মুখ হয়ে উঠল, তার ভারতরত্নের পিছনের কাহিনীগুলো কিন্তু জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে। এল কে আদবানি, প্রথমেই আপনি শুনেছেন যে একজন পাকিস্তানি পেল ভারতরত্ন। তার কারণ হচ্ছে এল কে আদবানির জন্ম 8 নভেম্বর 1927 করাচিতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, করাচিতে, পাকিস্তানের করাচিতেই 8 নভেম্বর 1927 সালে লালকৃষ্ণ আদবানির জন্ম। লালকৃষ্ণ আদবানি আমাদের ভারতবর্ষের 7th ডেপুটি প্রাইম মিনিস্টার। যদিও এই ডেপুটি প্রাইম মিনিস্টার পদটি 2002 থেকে 2004 পর্যন্ত তাকে দেওয়া হয়েছিল ডিউ টু হিউজ প্রেশার অফ আরএসএস, কারণ সংঘ পরিবারের সদস্য ছিল আদবানিজি। এবং যেখানে অটল বিহারী বাজপেয়ী সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আদবানি কিন্তু বরাবরই ওয়েটিং প্রাইম মিনিস্টার। ভারতবর্ষের ওয়েটিং প্রাইম মিনিস্টার যদি কেউ থাকে তাহলে পরে সেটা কিন্তু এল কে আদবানি অফার পেয়েছিল, কিন্তু তাও কিন্তু তিনি হননি। কেন হননি এর পিছনের কারণগুলো আজকে আমরা ব্যাখ্যা করব। তো ডেপুটি প্রাইম মিনিস্টার এমন একটা পোস্ট দেওয়া ছিল যে যেখানে লোকে ভাবে যে হ্যাঁ প্রাইম মিনিস্টারের পরেই ডেপুটি প্রাইম মিনিস্টার এবং সেকেন্ড ইন কমান্ড, সেই জায়গাটা কিন্তু করা ছিল। এল কে আদবানি 8 নভেম্বর 1927 সালে করাচিতে জন্মগ্রহণ করে করাচিতেই তার জীবনযাত্রা শুরু হয়। মানে শুরুর দিকে করাচিতেই তিনি ছিলেন। সেন্ট পেট্রিক হাই স্কুল, করাচি গভর্নমেন্ট হাই স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু। তার দাদাজি সংস্কৃতে বিশারদ ছিল এবং বাড়িতে কিন্তু একটা পড়াশোনার মহল ছিল, কিন্তু বাবা কিষানচন্দ আদবানি ছিলেন বিজনেসম্যান। 1947 সালের সেই দিন এলো যেই মুহূর্তে দেশ ভাগ হলো। দেশ ভাগ হওয়ার সাথে সাথে এই ছেলেটির মাথায় কিন্তু মনে হলো মাথার উপর থেকে ছাদ চলে গেছে। প্রচুর কেঁদেছিলেন লালকৃষ্ণজি আদবানিজি। মাইগ্রেট হয়ে তারা চলে যায় পাকিস্তানের সিন্ধ প্রদেশ। কেন? কারণ লালকৃষ্ণ আদবানি কিন্তু সিন্ধ প্রদেশে যায় এবং তারপরে তারা সেখান থেকে কিছুদিন থাকার পরে তারপরে তারা বোম্বেতে চলে আসে। এর মাঝখানে আরেকটা ইনফরমেশনও দেওয়া উচিত, লালকৃষ্ণ আদবানি কিন্তু পাকিস্তানে করাচিতে আরএসএস এর শাখার বিস্তার শুরু করে দিয়েছিল। ভাবা যায়, অ্যাকচুয়ালি আরএসএস এর সূচনা লগ্ন এবং আরএসএস যখন কাজ করছে সেই সময় থেকেই কিন্তু তিনি প্রায় জড়িত হয়ে রয়েছেন। 1941 সালে আরএসএস জয়েন করেন লালকৃষ্ণ আদবানি। সেই মুহূর্তে তার বয়স ছিল সবেমাত্র 14 বছর এবং তিনি প্রচারক হিসাবে কিন্তু শুরু করেন। এবং আরএসএস ভারতবর্ষের এমন একটি সংগঠন যেটা আমরা জানি বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আরো এরকম ছোট ছোট দল আছে। আরএসএস কখনো ভোটে লড়ে না, তারা একটা কালচারাল অর্গানাইজেশন। আমরা জানি যে আরএসএস এর অনেকটা এনসিসির মতন তাদের ডিসিপ্লিন, অনেক ধরনের হিন্দুত্ব নিয়ে তারা কাজ করে, তারা ডিসিপ্লিন শেখায় বা তারা দেশভক্তি নিয়ে কাজ করে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 36 অর্গানাইজেশন আন্ডার দ্য আরএসএস ব্যানার। বিজেপিও আরএসএস এর পার্ট। এরপর আমরা আসবো যে একটা সময় যখন জনতা দল ছিল সেটাও আরএসএস এর পার্ট ছিল, কিভাবে আরএসএস থেকে তার উত্থান এবং কিভাবে বিজেপিতে সংঘ পরিবারের আগমন এল কে আদবানির হাত ধরে। এল কে আদবানি 14 বছর বয়স যখন তার, সেই সময় তিনি কিন্তু পাকিস্তানে থেকেও তিনি জয়েন করে যায় সেই মুহূর্তের আরএসএস এর সংগঠনে। প্রচারক হিসেবে তিনি কাজ করেন এবং সেই সময় কিন্তু তিনি করাচিতে সংগঠনের বিস্তার শুরু করে দিয়েছিল। এবং যদি দেখা যায় এরপরে দেশ ভাগ হয়, দেশ ভাগের পরে যেটা আমরা বললাম যে তারা বোম্বেতে চলে আসে। বোম্বের
ল কলেজ, হ্যাঁ মুম্বাই ইউনিভার্সিটি ল কলেজ থেকে তিনি লতে এলএলবি কমপ্লিট করে, বিএলএলবি কমপ্লিট করে। করার পরে যেহেতু তার সংঘের অ্যাসোসিয়েশনটা বরাবরই ছিল, তিনি রাজস্থানে বহুদিন যাবৎ কাজ করে এবং সেখানে প্রচারক থেকে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি ভারতীয় জনসংঘ, এবং ভারতীয় জনসংঘ শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে তৈরি হয়েছিল। এবং রাজস্থানে তাকে দায়িত্ব যখন দেওয়া হয়েছিল, তিনি কিন্তু রাজস্থানে এত ভালো কাজ করেছিল, সেখানে পার্টির কিন্তু জেনারেল সেক্রেটারি হয়ে গেছিল। এবং সেখানে 3 বছর কাজ করার পরে তাকে দিল্লিতে ডেকে নেওয়া হয় এবং দিল্লি ইউনিটে কিন্তু সে প্রেসিডেন্ট পদে ছিল ভারতীয় জনসংঘের। এবার চলে আসি তার রাজনৈতিক জীবনে। 1976 থেকে 1982 সে কিন্তু রাজ্যসভার মেম্বার ছিল গুজরাট থেকে। 1975 সালটা মনে রাখবেন, কারণ সালটা হচ্ছে ইমার্জেন্সির বছর। সেই বছর যদি দেখা যায় যে 1975 যখন ইমার্জেন্সি হলো এবং মোটামুটি শেষ হতে হতে 1977, এবং সেই সময় ইন্দিরা গান্ধীর উপর যে বিদ্বেষ সারা দেশে চলছিল এবং পার্টি পলিটিক্সও সেটা ছিল, সেই জন্য তখন দেখা গেল এই জনসংঘের সাথে আদার আরো ছোট ছোট দল মিলে মার্চ করে গেল এবং হলো সেখান থেকে শুরু জনতা পার্টি। এবং 1977-এ যখন প্রথম তিনি মিনিস্ট্রি পেলেন, তিনি নিলেন হচ্ছে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি। এবং বলা যায় যে সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, এবং সেই সময় ফরেন মিনিস্টার ছিল, কারণ এল কে আদবানির কথা যখন আমরা বলবো তখন এর সাথে কিন্তু আরেকটা মানুষের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রী যিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। খুব সমসাময়িক, দুজনে একসাথে মোটামুটি ভাবে পথ চলা। ইনফরমেশন মিনিস্ট্রি নিলেন হচ্ছে এল কে আদবানি এবং তার সাথে ফরেন মিনিস্ট্রি নিল হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী সেই মানুষ যে প্রথম ইউনাইটেড নেশনে গিয়ে হিন্দিতে ভাষণ দিয়ে এসেছিল বাসুদেব কুটুম্বকম বলে। তো এই ছিল এদের জার্নির শুরুর দিকটা। এরপরে এবং তার একটা উক্তি খুব বিখ্যাত রয়েছে, পার্লামেন্টে দাঁড়িয়ে ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার হওয়ার পরে সে বলেছিল সাংবাদিকদের উদ্দেশ্যে, কারণ আমরা জানি ইমার্জেন্সির সময় সাংবাদিকদের উপরে কিভাবে প্রেসার ছিল, তার একটা উক্তি ইন্ডিয়ার উদ্দেশ্যে বলেছিল পার্লামেন্টে দাঁড়িয়ে যে আপনাদের তো ইন্দিরা গান্ধীর সরকার একটু চাপে থাকতে বলেছিল, আপনারা তো শুয়েই পড়লেন। এবং তারপরে দেখা যায় এয়ার, যেটাকে আমরা বলি অল ইন্ডিয়া রেডিও, তার স্বতন্ত্রীকরণ এবং দূরদর্শনের স্বতন্ত্রীকরণ এবং এর সাথে মিডিয়া অ্যাক্টের উপরও তার কিন্তু একটা বিল সেই মুহূর্তে সর্বসম্মতভাবে কিন্তু পাশ হয়ে গিয়েছিল। মনে রাখা দরকার 1986 থেকে 1992 লালকৃষ্ণ আদবানি ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। তার মধ্যে তার বিগেস্ট মুভমেন্ট, যার জন্য আমরা সবাই লালকৃষ্ণ আদবানিকে চিনেছি, রাম জন্মভূমিতে ইস্যুতে তার রথযাত্রা। হ্যাঁ, তার যে রথযাত্রা ছিল রাম রথযাত্রা, যেটা আমরা জানি সোমনাথ থেকে কন্যাকুমারিকা এবং দেশের বিভিন্নখানে সেটা গেছিল, এবং যখন বিহারে ঢোকে লালু প্রসাদ যাদব সেটাকে আটকে দেয়, এই সমস্ত ঘটনা আমাদের জানা। হ্যাঁ, পরে যখন আমরা যখন তার ইন্টারভিউগুলো দেখেছি যে ডেমোলিশন অফ মসজিদ যেটা ছিল শুধুমাত্র এই টপিকটার উপরে, কারণ রাম জন্মভূমি টপিক আজকে রাম মন্দির হয়ে গেছে, বাট সেই সময়ে দাঁড়িয়ে রাম জন্মভূমির ইস্যুকে বিজেপি হাতিয়ার বানিয়ে যেভাবে চলছিল সেখানটাতে কিন্তু কোনো অসুবিধা ছিল না বলে এল কে আদবানি বলেছিলেন। কিন্তু হ্যাঁ, ডেমোলিশিং অফ সেই জায়গাটা কিন্তু তার একটা মনে ব্যথা দিয়েছিল যে এটা হয়তো হওয়া উচিত ছিল না, সেটা মবই হয়তো করেছিল, সেটা কোট আনকোট বিভিন্ন নিউজ চ্যানেলের বাইট বা গুগল করলে পরে আপনারা কিন্তু জানতে পারবেন। এবার চলে আসি যে এই এল কে আদবানির অবদান এতটাই যে আমরা জানি যে 1984-এ বিজেপি ছিল হচ্ছে দুটো মাত্র সিট। 1989-এ সেই সিটটা বেড়ে কিন্তু হলো কিন্তু 86, এন্ড দ্যাট ইজ বিকজ অফ উগ্র হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদ যেটাকে আপনি বলবেন। কারণ এই সময়টা ছিল হচ্ছে ইন্ডিয়ান ট্রানজিশন পিরিয়ড। আপনাকে বুঝতে হবে যে 1984 আর 89-এর মধ্যে রাজীব গান্ধীর সরকার ছিল। এবার রাজীব গান্ধী এমন একটা ডুয়েল পার্সোনালিটি ছিল যে সেই মুহূর্তে দাঁড়িয়ে কারো বোঝার ক্ষমতা ছিল না সে হিন্দুদের পরে না সে মুসলিমদের পরে, সে কার দোষণ করছে বোঝা যাচ্ছে না। কারণ রাম মন্দিরে তালা খুলিয়ে দিয়েছিল কিন্তু রাজীব গান্ধী, আবার শাবানু কেস যেটা ছিল সেটাতে তারা কমপ্লিট করে মুসলিমদেরও দোষণ করেছিল। তো রাজীব গান্ধী আমার একটা ডুয়েল পার্সোনালিটি ছিল, দুদিক থেকে কিন্তু একটা আক্রোশ আসছিল রাজীব গান্ধী কোন দিকে মুভ করছে। এবার চলে আসি ঘটনাতে 1996 মুম্বাইয়ে অধিবেশন হচ্ছে, মুম্বাইয়ে পার্টির অধিবেশন হচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ তার আগে রাম মন্দির ইস্যু হয়ে গেছে, এল কে আদবানি পার্টির প্রচলিত একটি মুখ, সেখানে যখন তিনি বক্তব্য রাখছেন কেউ জানতো না, হঠাৎ করে তিনি বলে দিলেন যে আগলি বার বাজপেয়ী সরকার, অটল বিহারী বাজপেয়ীরই আসা উচিত এবং তিনি তাকেই মুখ হওয়া উচিত এবং দেশের
প্রধানমন্ত্রী তিনিই হবেন। মিডিয়া থেকে ভারতবর্ষের রাজনীতি একভাবে কিন্তু হিলে গেছিল যে এটা এল কে আদবানি কি বললেন। প্রেশার যে তার উপর আসেনি তা নয়, তার উপর প্রেশার এসেছিল সংঘ পরিবার থেকে, আরএসএস থেকে শুরু করে সবাই তার উপর ক্ষিপ্ত হয়ে গেছিল। ঘটনাটার আকস্মিকরণ এতটাই ছিল যে অটল বিহারী বাজপেয়ীকে এই কনফারেন্সের পরে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কি হলো, বলে না না উনি প্রধানমন্ত্রী হবেন, আমি আছি সাথে। কিন্তু উনি অ্যাডামেন্ট ছিল যে না, অটল বিহারী বাজপেয়ীকে মুখ করে করা হোক এবং তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। পরে যখন সবাইকে তিনি কনভিন্স করেছিল, বলেছিল একটা কথাই, এল কে আদবানি নিজেকে মানত যে তিনি অর্গানাইজেশন ম্যান, তিনি সংগঠন চালাতে পারেন এবং দক্ষ প্রশাসক, দক্ষ সংগঠক। কিন্তু কথা বলার যে ভঙ্গি, ইউথকে একত্রিত করার যে জোর কথার মাধ্যমে, সেটার ব্যালেন্স কিন্তু করতে পারতো অটল বিহারী বাজপেয়ী। সেটাও কিন্তু একজন কলিগস বা একজন কম্পিটিটর দুজনেই প্রধানমন্ত্রী প্রার্থী হতে পারতো। সেক্ষেত্রেও সারা জীবনের জন্য কিন্তু ওয়েটিং প্রাইম মিনিস্টারই হয়ে রইল, কারণ তার মনে হয়েছিল সংঘের মেন্টর বা প্রশাসক বা আমি কিং মেকার হতে পারি, কিন্তু আমার যেহেতু সেই ক্ষমতাটা তার মনে হয়েছিল যে কম, সেটা অটল বিহারী বাজপেয়ীর কনভিন্সিং পাওয়ার এবং অটল বিহারী বাজপেয়ীর কথা বলার ধরন সেটা অনেক বেটার, এবং সেই জন্য পরে সেটা প্রুভ হয়েছে। যেটা আমরা দেখেছি যখন 2004 পর্যন্ত ইউপিএ গভর্নমেন্ট চালিয়ে নিয়ে গেছিল, 2004 পর্যন্ত মাফ করবেন এনডিএ যখন ছিল, এই এনডিএ তে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে এতগুলো পার্টিকে একত্রিত করে একটা ছাতার তলায় কিন্তু এনেছিলেন এই অটল বিহারী বাজপেয়ী, এবং সেই দক্ষতা কিন্তু এল কে আদবানি হাড়ে হাড়ে জানত। কিন্তু 2004 যখন হেরে গেল, তখন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এল কে আদবানিকে যে কিসের জন্য হারলে, গুজরাট দাঙ্গার জন্য, বলেছিল না, আমরা ওভার কনফিডেন্সে হেরেছি। কারণ 2004 এই টেনিওরটাতে তার মধ্যে কার্গিল গেছে, অটল বিহারী বাজপেয়ীর দুর্ধর্ষ একটা মোমেন্ট গেছে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভিডিওটি দেখছেন বুঝতে পারবেন ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেইন চলেছে। তারপরেও কিন্তু হেরেছিল বিজেপি। তো এটা সেই মুহূর্তে দাঁড়িয়ে কেউ ভাবতে পারেনি যে সেই ভোটে বিজেপির ভরাডুবি হবে। তো সেটা এল কে আদবানি বলে দিয়েছিল যে এটা ওভার কনফিডেন্সের জন্যই হয়েছে। নেক্সট তিনি দায়িত্ব নিয়ে পুরোপুরি 2009 তিনি কিন্তু পুরোটা শুরু করলেন। কিন্তু এর মাঝখানে অটল বিহারী বাজপেয়ী কিন্তু সরে গেল পার্টি থেকে, এবং তারপরে তার স্ট্রোক হয়, আস্তে আস্তে সে সরে গেল। 2009 এল কে আদবানি নেতৃত্ব দিলে পরেও কিন্তু আবার সেই হারের সম্মুখীন করতে হলো বিজেপিকে। এইবার 2013 আস্তে আস্তে এল কে আদবানি কিন্তু সবখান থেকেই সরে গেল। তো এল কে আদবানি যদি পুরো জীবনটা আমরা দেখা যায়, পুরো সংঘ পরিবারের দক্ষ প্রশাসক, দক্ষ সংগঠক, এবং রাম জন্মভূমি নিয়ে আজকে সারা দেশ যে মাতোয়ারা, তার মধ্যে কিন্তু রাম রথযাত্রা ওয়ান অফ দ্য কি পয়েন্ট, এটা ছাড়া কিন্তু হতোই না। নাম এসেছিল, দেখুন আজকালকার যুগে অনেকেরই অনেক কেলেঙ্কারিতে নাম আসে, কিন্তু তাদের কিছু যায় আসে না। কিন্তু এল কে আদবানি এমন একজন বরিষ্ঠ নেতা ছিলেন যিনি, হাওলা কেলেঙ্কারি আমরা জানি, হাওলাতে যে ডায়েরি পাওয়া গেছিল তার মধ্যে যাদের যাদের নাম লেখা ছিল তার মধ্যে এল কে আদবানিরও নামটা লেখা ছিল। তো এটা নিয়ে কেস হয়ে গেছিল এবং উনি প্রচন্ড ক্ষেপে গেছিলেন যে আমার সাথে কোনো লিঙ্ক নেই, ঠিক আছে যদি এটাই হয় তাহলে পরে আমি আর ভোটেই দাঁড়াবো না। এবং সেই মতনই 1996 কিন্তু এল কে আদবানি ভোটে দাঁড়ায়নি। ভাবুন, একজন দক্ষ প্রশাসক, দক্ষ সংগঠক, পোড় খাওয়া রাজনীতিবিদ, একটা মাত্র দাগের কথা উঠেছে, বলেছে দাগ যতক্ষণ না মিটবে আমি ভোটে দাঁড়াবো না, এবং তিনি দাঁড়াননি। 98 যখন সেটা সরে যায় তখন তিনি সেইখানে দাঁড়ান। বাবরি মসজিদ এবং আদার উগ্র হিন্দুত্ববাদ নিয়ে অনেক কিছুই তার এগেনস্টে ওঠে, কিন্তু বারবার কথাটা এরকমই হয় যে সেই সময়কার যদি আমরা দেখি প্রবীণ নেতা এল কে আদবানি, মুরলী মনোহর যোশী, এদের কোনো দিকেই এরা কিছু কথা বললে পরে বা কেউ কিছু করে বলে দিত যে হ্যাঁ এরা মনে করছিল তাই আমরা করেছি, এই জিনিসগুলো হয়, যার জন্য কোনো কিছু তার এগেনস্টে কিন্তু প্রুফ নয়। কারণ এল কে আদবানি আলটিমেটলি আমাকে বুঝতে হবে আরএসএস এর মানুষ। আরএসএস এমন একটা জিনিস, যতজন নেতা আমরা দেখেছি আরএসএস এর, তারা সবাই কিন্তু ডিসিপ্লিন, কন্ট্রোলড, এই ব্যাপারটা কিন্তু ছোট থেকে তাদের মধ্যে ছিলই। ভারতরত্নের অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে তার বয়স হচ্ছে 96, এবং এবছরে দুজনই কিন্তু পলিটিক্সের লোক কিন্তু ভারতরত্ন তাহলে পেল এখনো পর্যন্ত, যাদের নাম আমরা অ্যানাউন্স হয়েছে। একজন ছিল বিহারের 11 বছরের আগে চিফ মিনিস্টার, এবং আরেকজন হলো আমাদের এল কে আদবানি। এবং এল কে আদবানি নিয়ে যেহেতু বিষয়টি পুরোপুরি ছিল, তার শুরু, তার উত্থান, এবং তারপরে সে বিজেপির মেন্টার হয়ে থেকে যাওয়া বহুদিন, মুরলী মনোহর যোশী, অটল বিহারী বাজপেয়ী এবং আমাদের এল কে আদবানি, এই তিনজনই ছিল বিজেপির মেন্টার বহু বছর ধরে। তো একটা দক্ষ প্রশাসক, একটা 3টে জেনারেশন, 4টে জেনারেশন ইনি পুরো চোখের সামনে দেখেছেন। কি এক্সপিরিয়েন্স হতে পারে খালি ভাবুন। ভারতরত্নের অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় হিসাবে,
নমস্কার। ভিডিওটি ভালো লাগলে পরে সবার মধ্যে কিন্তু শেয়ার করুন।